সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত দিনের আলোচনায় আমরা দেখেছিলাম প্রাসের অনুভূমিকভাবে নিক্ষিপ্ত বস্তুর গতি। অনুভূমিকভাবে সেটা প্যারাবোলা দেখেছিলাম আমরা, এর গতিপথটা। এখানে একটা 2 মার্কের একটা প্রশ্ন আছে, তারপরে এমসিকিউ হতে পারে। প্রথম প্রশ্ন হচ্ছে, একটি প্রাসের সাপেক্ষে অপর একটি প্রাসের গতিপথ কিরূপ ব্যাখ্যা করো, এরকম হতে পারে। এমসিকিউ হলে গতিপথটা কেমন, সরলরৈখিক, প্যারাবোলা, এই বিভিন্ন। বা তাহলে প্রশ্নটা হচ্ছে, একটি প্রাসের সাপেক্ষে অপর একটি প্রাসের গতিপথ কেমন। গতিপথটা প্রথমেই আমরা এটা এমসিকিউ এর জন্য সরলরৈখিক, এর গতিপথটা সরলরৈখিক, এটা এমসিকিউ গতিপথটা এমসিকিউ। তো আমরা দেখি, এটা প্রাস্ত দ্বিমাত্রিক, আমরা জানি। এটা একটা বস্তুকে v1 বেগে নিক্ষেপ করা হলো আনুভূমিকের সাথে θ1 কোণে, অপর একটি বস্তুকে v2 বেগে নিক্ষেপ করা হলো আনুভূমিকের সাথে θ2 কোণে। তাহলে এই যে বস্তুকে, প্রথম যে বস্তুকে θ1 কোণে নিক্ষেপ করা হলো, তার ওই বিন্দুর স্থানাঙ্ক যে কোনো বিন্দুতে ধরে নিলাম x1 y1। যে বস্তুকে y2 বেগে নিক্ষেপ করা, ওই v2 বেগে নিক্ষেপ করা হলো, ওই বিন্দুর স্থানাঙ্ক যে কোনো বিন্দুতে, ওই বিন্দুর স্থানাঙ্ক x2 y2। ধরে নিলাম t সময় পর এই বিন্দু দ্বয়ে অবস্থান করলো, যে কোনো এক বিন্দু ধরে নিলাম, p বিন্দু, q বিন্দু। t সময় পরে আমরা জানি প্রাসের আণবিক উপাংশ v0 cos θ0। আমরা আণবিক বেগ যখন আমরা দেখেছিলাম, আণবিক বেগ যদি v0 হয়, আণবিক বেগ মানে যে বেগে নিক্ষেপ করা হলো θ0 করে, তাহলে বেগের আণবিক উপাংশ bx0 সমান সমান আমরা দেখেছিলাম v0 cos θ0 আণবিক উপাংশ। তাহলে প্রথম প্রাসের ক্ষেত্রে আমরা এর আণবিক উপাংশ হবে v1 cos θ1। এর v1 বেগে নিক্ষেপ, এখানে v1 বেগ যখন হবে তখন v1 cos কোণটাকে ধরা হয়েছে θ0 নয়, এখানে ধরা হয়েছে θ1 কোণ। তাহলে bx0 সমান সমান v1 cos θ0। তাহলে আণবিক দূরত্ব x অক্ষ বরাবর কত দূরত্ব অতিক্রম করলো, t সময়, তা আণবিক দূরত্ব x1, এটা এর স্থানাঙ্ক ধরা হয়েছে x1 y1। তাহলে x অক্ষ বরাবর যে দূরত্ব সেটা হবে v1 cos θ1 cos θ1। এটা হচ্ছে বেগের সাথে কত সময় গেছে, t সময়, সেটাই আমরা লিখে রাখেছি একটু আগে। x1 সমান সমান v0 cos θ1, সময় বাঁচানোর জন্য একটু লিখে রাখলাম আগে থেকে। তো এবার y1 সমান সমান, প্রথম যে প্রাসের ক্ষেত্রে v1 সমান y1 সমান সমান ut প্লাস হাফ t স্কয়ার, এরকম v1 sin θ1 into t মাইনাস হাফ gt স্কয়ার, y অক্ষ বরাবর যে দূরত্ব, এটা x অক্ষ বরাবর দূরত্ব, আর এটা হচ্ছে y অক্ষ বরাবর যে দূরত্ব, এটা y1 সমান সমান v0 sin θ1 into t মাইনাস হাফ gt স্কয়ার, t সময় পরে। দ্বিতীয় প্রাসের ক্ষেত্রে ওই একই রকম, v2 cos θ2 আর v2 sin θ2 t মাইনাস হাফ gt স্কয়ার। তাহলে প্রথম প্রাসের সাপেক্ষে দ্বিতীয় প্রাসের অবস্থান যদি xy হয়, প্রথম প্রাসের সাপেক্ষে যে বস্তুটা প্রথম প্রাসে আছে, যে ব্যক্তি, বা ধরে নিলাম প্রথম প্রাসের সাপেক্ষে দ্বিতীয় প্রাসের অবস্থান যদি দেখতে চাই, তার অবস্থান যদি, স্থানাঙ্ক যদি xy হয়, তাহলে x সমান সমান তার অবস্থানের পরিবর্তনটা কত, x2 মাইনাস x1, প্রথম প্রাসের সাপেক্ষে দ্বিতীয়। তাহলে যার সাপেক্ষে প্রথম প্রাসের সাপেক্ষে দ্বিতীয় বস্তু আপেক্ষিক বেগের মতোই, প্রথম প্রাসের সাপেক্ষে তার অবস্থানের আগে মাইনাস চিহ্ন আসবে, তার দ্বিতীয়টা আগে আসবে। তাহলে x2 মাইনাস x1, x2 এইটা বিয়োগ এইটা করে দিলাম, এখানে x1 এই এর সাথে t গুণ হবে, এখানে টিটা বাদ পড়ে গেছে, এর সাথে t গুণ হবে, এটার সাথেও t গুণ হবে, এই দূরত্ব। তাহলে এর সাথে দুটো বসায় আমরা বিয়োগ করে t কমন নিলাম। এবার অনুরূপভাবে y সমান সমান y2 মাইনাস y1, এখানেও এটা কেটে গেল, v2 sin θ2t মাইনাস হাফ gt স্কয়ার, আর এই মাইনাস আছে প্লাস হাফ gt স্কয়ার, এটা কেটে গেল, v2 sin θ2t কমন নিলাম, এখানে sin θ2 মাইনাস
b1 sin থিটা 1, এটা গেল। এবার তাহলে এটাকে যদি আমি ভাগ করে দিই, y আর x এর একটা রিলেশন দরকার, তাহলে y বাই এক্স সমান সমান y সমান সমান 8a/8, 8a/8 করলে কি আসে, t কেটে গেল, থাকছে কি b2 sin থিটা 2 মাইনাস b1 sin থিটা 1 বাই b2 cos থিটা 2, b2 cos থিটা 2 মাইনাস b1 cos থিটা 1। এ সবই ধ্রুবক, যেহেতু থিটা 1 থিটা 2 কোণে নিক্ষেপ করা হয়েছে, b1 b2 কোণে বেগে নিক্ষেপ করা হয়েছে, সবই ধ্রুবক। এই মানটাকে আমরা একটা কনস্ট্যান্ট ভ্যালু ধরে নিলাম সেই কনস্ট্যান্টটা কে। তাহলে y বাই এক্স উপরে একটু মুছে ফেলি, তাহলে y বাই এক্স সমান কি আসে, কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটা যে কোনো একটা y বাই এক্স ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ধরে নিলাম, কে নাই, এটা এমই ধরে নিলাম, এম ধরলে একটু সুবিধা হবে বুঝতে, এম। তাহলে y ইজ ইকুয়াল টু এম এক্স, যা একটা সরলরেখার সমীকরণ। তাহলে প্রথম রাশির সাপেক্ষে দ্বিতীয় বস্তুর গতিপথটা সরল রৈখিক, আমরা দেখতে পেলাম সরলরেখার সমীকরণ যেহেতু আসছে, তাহলে এটা সরলরেখার সমীকরণ গেল। এবার আমরা দেখব সুষম গতি, বৃত্তীয় গতি। প্রাস মোটামুটি কমপ্লিট হলো, এর অঙ্ক লাস্টে, অঙ্ক এমসিকিউ লাস্টে আমরা এটা দেখব। তো আজকে আমরা দেখি সুষম বৃত্তীয় গতি চ্যাপ্টারের যে বাকি পার্টটা আছে। বৃত্তীয় গতি, কোনো বস্তু কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তাহলে সেই বস্তুর গতিকে বলবো আমরা বৃত্তীয় গতি। একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে, আবার একটা অক্ষকে কেন্দ্র করে যদি ঘুরে, এই অক্ষকে কেন্দ্র করে ঘুরে, সেটাও সার্কুলার মোশন, বৃত্তীয় গতি। তো বৃত্তীয় গতির ক্ষেত্রে আমাদের যে বিষয়টা জানবে, সোজা পথে গেলে, যদি কোনো বস্তু সোজা পথে যায়, এ থেকে বিতে যায়, এবং এ থেকে বিতে যদি যেতে টি সেকেন্ড সময় লাগে এবং এস দূরত্ব অতিক্রম করে, তাহলে বেগ সমান আমরা জানি স্মরণ বাই সময়। নর্মালি যেটা, এই বেগটা যদিও গড় বেগ, এই বেগটা আমরা এর সরল রৈখিক বেগ আমরা বলছি। কিন্তু বৃত্তাকার পথে যদি যায়, তাহলে তার সরল রৈখিক আর হবে না, সেটা হচ্ছে এটা মানে কৌণিক বেগ, কৌণিক সরণ। এখান থেকে যদি এ থেকে বিতে যায়, এ থেকে যদি বস্তু এ পজিশন থেকে বি পজিশনে এসে হাজির হয়, তাহলে তার রৈখিক সরণ না হয়ে এখানে হবে কৌণিক সরণ থিটা, এটা সেন্টার। তাহলে এইটুকু এর থেকে বি, এইটুকু হচ্ছে চাপ, আর এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে চাপ আর ব্যাসার্ধের অনুপাত আমরা জানি, থিটা সমান সমান চাপ বাই ব্যাসার্ধ, এস বাই আর। তাহলে এস ইজ ইকুয়াল টু আর থিটা, থিটা সমান চাপ বাই ব্যাসার্ধ। এটা কোণের একক আমরা তো জানি দুটো, একটা রেডিয়ান আর একটা হচ্ছে ডিগ্রি। ধরো এটা হচ্ছে ডিগ্রি আর হচ্ছে রেডিয়ান, যেটাকে আমরা পাই সি দিয়ে বোঝাই। রেডিয়ান কি, রেডিয়ান এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এই বৃত্তাকার পথের ব্যাসার্ধ সমান বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ তৈরি করে তাকে বলবে এক রেডিয়ান। তাহলে 180 ডিগ্রি পাই রেডিয়ান, পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি, 180 ডিগ্রিতে পাই রেডিয়ান। তাহলে এক রেডিয়ান সমান সমান 180 বাই পাই এত ডিগ্রি। তাহলে এখানে করে ভাগ করলে আসে 57.3 ডিগ্রি প্রায়। এটা একটা এমসিকিউ, এক রেডিয়ান সমান সমান কত ডিগ্রি, এমসিকিউ। এই বিষয়টা ধাপে ধাপে শিখতে হবে এবং একটার সাথে একটা গুলে না যায়। তো মিশে ফেলি, কোণ ধরে নিলাম বৃত্তাকার পথে যাচ্ছে, বৃত্তাকার পথে যাচ্ছে, এখানে এর থেকে বিতে গেল, এখানে কোণটা তৈরি হলো ডেল্টা থিটা, ক্ষুদ্র কোণ, আর এতে এর থেকে বিতে যেতে ডেল্টা টি সেকেন্ড সময় লাগলো। তাহলে এই সূত্র মতো এটা রৈখিক বেগের মতো, এখানেও কৌণিক বেগ, একই রুল ফলো করবে। এটা কৌণিক বেগ ওমেগা দ্বারা প্রকাশ করি, তাহলে এখানে রৈখিক সরণ না হয়ে এখানে হবে কৌণিক সরণ, ডেল্টা থিটা
বাই ডেল টি, ডেল থিটা বাই ডেল টি। এই যে কৌণিক বেগ, এখানে যেমন বলেছিলাম এটা গড় বেগ, গড় বেগ, এখানে গড় কৌণিক বেগ, এটা গড় গড় কৌণিক বেগ, আমরা এভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো গড় কৌণিক বেগ, তাহলে কৌণিক বেগের এখানে যে কৌণিক বেগ, যেমন এর থেকে বিতে গেলে এখানে রৈখিক বেগ যেমন ভি সমান এস বাই টি, কৌণিক বেগ সমান সমান আমরা একই কায়দায় লিখতে পারি কৌণিক সরণ বাই সময়, একই জিনিস তো, শুধু প্রতীকটা এখানে রৈখিক, এটা রৈখিক সরণ, এটা কৌণিক সরণ, সময় একই আছে, সময় একই, এটা রৈখিক বেগ, এখানে প্রতীকটা ভিন্ন, কৌণিক বেগ। এর একক, কোণের একক রেডিয়ান, সময়ের একক সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। মাত্রা, কোণের মাত্রা নেই, কারণ কোণ এই যে থিটা সমান সমান চাপ বাই ব্যাসার্ধ, থিটা সমান সমান চাপ বাই ব্যাসার্ধ, এর মাত্রা এল আর ব্যাসার্ধের মাত্রা এল, কারণ এর মাত্রা নেই, তাহলে এখানে কি দাঁড়ালো, পার টি, সময়ের মাত্রা টি পার টি, এই যে একক মাত্রা কৌণিক বেগের। এবার কৌণিক বেগ আমাদের বুঝতে গেলে এটা গড় কৌণিক বেগে বুঝলাম, এটা গড় কৌণিক বেগ, এটা প্রকৃত সঠিক মানে অ্যাকুরেট নয়, এভারেজ। তাহলে প্রকৃত সঠিক কৌণিক বেগ পেতে গেলে আমাদের ক্যালকুলাসের ভাষায় যেতে হবে। ক্যালকুলাসের ভাষায় কৌণিক বেগ হলো সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে কৌণিক সরণ, কৌণিক সরণের হারকে বলবো কৌণিক বেগ। সময় ব্যবধান, এটা লিমিটিং ক্যালকুলাসের, সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে কৌণিক সরণের হারকে কৌণিক বেগ বলবো। লিমিট ডেল টি টেন্ডস টু জিরো, আমরা এভাবেও বলতে পারি এটা গড় কৌণিক বেগ। সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে গড় কৌণিক বেগের সীমান্তিক মানকে, মানে বাউন্ডারি কন্ডিশন আসলে সীমান্তিক মানকে বলবো আমরা কৌণিক বেগ। এবার এখান থেকে যদি আমরা ক্যালকুলাসের ভাষায় লিখি, এইটুকু আমরা বলছি, লিমিট উঠে গেল, ডেল্টা উঠে গেল, এখানে আসছে ডিডিটি অফ থিটা, সময় সাপেক্ষে কৌণিক সরণের হারকে, কৌণিক সরণের হারকে বলছি আমরা কৌণিক বেগ। তাহলে ওমেগা সমান সমান ডিডিটি অফ থিটা, একই রকম একই প্রক্রিয়ায়। এর একক মাত্রা আমরা দেখেছি কৌণিক ত্বরণ, এটা কৌণিক বেগ। রৈখিক বেগের সময় যেমন আমরা দেখেছিলাম ভি সমান সমান ডিডিটি অফ আর, বা ভেক্টর রূপে লিখলে এক্স অক্ষ লিখলে ডিডিটি অফ এক্স, এটা এখানে রৈখিক সরণ, এটা কৌণিক সরণ, একই সিস্টেম। এবার মনে রাখতে সুবিধা, এটার সাথে মিল করে পড়তে হবে। এবার কৌণিক বেগ, এটা রৈখিক বেগ, তাহলে এখানে রৈখিক ত্বরণ কি হবে, এ সমান সমান আমরা দেখেছিলাম একই রকম ভাবে, এরকম এখানে ডেল ভি আর এখানে ডেল ডিডিটি অফ ভি, সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। তাহলে কৌণিক ত্বরণ আলফা সমান সমান কৌণিক ত্বরণ আলফা ডিডিটি অফ ওমেগা আসবে। কৌণিক বেগ, এটা রৈখিক বেগের পরিবর্তনের হার, এটা কৌণিক বেগের পরিবর্তনের হার। এর একক কৌণিক বেগের একক, এই কৌণিক বেগের এর একক মাত্রা, কৌণিক ত্বরণের একক মাত্রা যদি আমরা বের করি, কৌণিক ত্বরণের একক বের করতে চাইলে কৌণিক বেগের একক লাগবে আর সময়ের একক লাগবে। কৌণিক বেগের একক হচ্ছে আমরা দেখেছি রেডিয়ান পার সেকেন্ড, আর নিচে আর একটা সেকেন্ড, তাহলে দাঁড়ালো রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। মাত্রা পার টি স্কোয়ার, একই রকম পার টি স্কোয়ার। কৌণিক বেগ, কৌণিক ত্বরণ মোটামুটি আমরা শিখলাম, এগুলো দরকার, পরবর্তী স্টেপ বাই স্টেপ এগোতে হবে, তাহলে সিরিয়াল ব্রেক করলে আর বোঝা যাবে না, বুঝতে সমস্যা। মিসেলি এটুকু একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরছে, কৌণিক গতি, বৃত্তীয় গতি কিন্তু আমরা পড়ছি, বৃত্তাকার পথে ঘুরছে, এ থেকে গেল, এ থেকে ঘুরে যদি এখানে আসে, এ থেকে ঘুরে বিতে আসে, তাহলে তার কোণের মান হয় 180 ডিগ্রি বা পাই রেডিয়ান। একবার যদি ঘুরে আসে হবে এইটুক পাই, টোটালটা এটুক পাই, আর এই পাশেও পাই, দুটো মিলে 2 পাই। কৌণিক সরণ থিটার মান হলো 2 পাই। আর একবার ঘুরে, এটা যাত্রার থেকে এখান থেকে শুরু করে আবার এখানে ফিরে আসাকে বলবো একটা পূর্ণ স্পন্দন। একটা পূর্ণ স্পন্দন শিখলাম, একটা পূর্ণ স্পন্দন দিতে যে সময় লাগে তাকে বলবো আমরা পর্যায়কাল। দুটো সংজ্ঞা শিখলাম আমরা এখান থেকে। তাহলে আমরা দেখেছি কৌণিক বেগ সমান কৌণিক সরণ বাই সময়। তাহলে এক পাক দিলে কৌণিক বেগ হয় পাই, থিটার মান 2 পাই, আর এক পাক দিতে যে সময় লাগে সেটা 2 পাই বাই টি।
ওমেগা সমান, এই সূত্রগুলো প্রতিটা সূত্র, ওমেগার যে কটা সূত্র আমরা দেখেছি প্রত্যেকটা সূত্র কাজে লাগবে। ওমেগা সমান, আবার টি সেকেন্ডে পাক দেয় কয়টা? একটা। টি সেকেন্ডে স্পন্দন পাক দেয়, একবার আবর্তন করে। 1 সেকেন্ডে পাক দেয় কয়টি? 1/t, টি এত টি। 1 সেকেন্ডে যে কটা পাক দেয় তাকে বলবো আমরা কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি 1/t। তাহলে 1/t আছে এখানে, তাহলে 1/t সমান f, তাহলে ওমেগা সমান দাঁড়ালো 2πf। ঠিক আছে, আমরা ভিডিও এই পর্যন্ত রাখি, বাকিটুকু পরেরটা দিই।